1934 সালের ফুটবল বিশ্বকাপ। স্বাগতিক দেশ ইতালি। কিন্তু এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট ছিল না, এটি ছিল একজন একনায়কের ক্ষমতা প্রদর্শনের মঞ্চ। ইতালির শাসক বেনিতো মুসোলিনি জাতীয় দলকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, ইতালিকে অবশ্যই বিশ্বকাপ জিততে হবে। এই নির্দেশের পর পুরো ইতালি দল এমন এক মানসিক চাপে পড়ে যা ইতিহাসে বিনচিরু মুরাইয়া নামে পরিচিত হয়ে যায়, অর্থাৎ হয় জিততে হবে অথবা মৃত্যু। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মুসোলিনি ফুটবলকে ব্যবহার করেছিলেন রাজনৈতিক অস্ত্র হিসাবে এবং কেন 1934 সালের বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপগুলোর একটি বলা হয়। ক্ষমতায় আসার পর থেকেই মুসোলিনি বুঝতে পেরেছিলেন ফুটবল ইতালির সবচেয়ে জনপ্রিয় খেলা, তাই তিনি এটিকে জনগণের মন জয় এবং নিজের ফ্যাসিবাদী শাসনকে শক্তিশালী করার হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শুরু করে। 1927 সালে তার নির্দেশে রোমের 3টি স্থানীয় ক্লাবকে একত্রিত করে গঠন করা হয় এসএস রোমা। উদ্দেশ্য ছিল রাজধানী রোমে একটি শক্তিশালী ক্লাব তৈরি করা, যা ফ্যাসিবাদী ইতালির প্রতীক হিসাবে কাজ করবে এবং উত্তর ইতালির ক্লাবগুলোর আধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে। শুধু ক্লাব ফুটবল নয়, দেশের বিভিন্ন শহরে বিশাল বিশাল স্টেডিয়ামও নির্মাণ করা হয়। কিন্তু এগুলো কেবল খেলার মাঠ ছিল না, এগুলো ছিল ফ্যাসিবাদী শক্তির প্রদর্শনের মঞ্চ। ম্যাচের আগে খেলোয়াড় ও দর্শকদের বাধ্য করা হতো ফ্যাসিস্ট স্যালুট দিতে। অনেক স্টেডিয়ামের নামও রাখা হয়েছিল মুসোলিনির নামে। গণমাধ্যমও ছিল সরকারের নিয়ন্ত্রণে। রেডিও ধারাভাষ্য থেকে শুরু করে সংবাদপত্র সবকিছু নজরদারিতে রাখা হতো। ইতালি দলের ভুল, দুর্বলতা কিংবা খারাপ পারফরমেন্সের খবর প্রকাশ করা হতো না, বরং প্রতিটি সাফল্যকে তুলে ধরা হতো ফ্যাসিবাদী শাসনের সাফল্য হিসেবে। জাতীয় দলের ভেতরেও ছিল কঠোর নিয়ন্ত্রণ। ফ্যাসিস্ট পার্টির সদস্য না হলে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন ছিল। অনেক ফুটবলার তাই বাধ্য হয়ে শাসক দলের সদস্য হন। দলের অনুশীলন চলত সামরিক শৃঙ্খলায়। খেলোয়াড়দের জঙ্গলে প্রশিক্ষণ দেওয়া হতো। প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হতো এবং জাতীয়তাবাদী বক্তব্যের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা হতো। সাংবাদিকরা পর্যন্ত মন্তব্য করেছিলেন, এটি যেন ফুটবল ক্যাম্প নয়, বরং এটি সামরিক প্রশিক্ষণ শিবির। এরপর আসে 1934 সালের বিশ্বকাপ। স্বাগতিক দেশ হিসাবে ইতালি এই টুর্নামেন্টকে বিশাল আয়োজনের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরে। 8টি শহরে ম্যাচ আয়োজন করা হয়। লক্ষ লক্ষ পোস্টার, স্ট্যাম্প এবং প্রচারণামূলক সামগ্রী দিয়ে পুরো দেশ সাজিয়ে ফেলা হয়। প্রথমবারের মতো ইউরোপের বহু দেশে রেডিওতে বিশ্বকাপের ধারাভাষ্য সম্প্রচার করা হয়। মুসোলিনির সরকার চেয়েছিল বিদেশি সমর্থকরা ইতালি ঘুরে দেখুক এবং বিশ্বাস করুক যে ফ্যাসিবাদই ইউরোপের ভবিষ্যৎ। কিন্তু বিতর্কও শুরু হয় খুব দ্রুত। কোয়ার্টার ফাইনালে ইতালির প্রতিপক্ষ ছিল শক্তিশালী স্পেন। প্রথম ম্যাচ 1-1 গোলে ড্র হয়। ম্যাচটি ছিল অত্যন্ত রুক্ষ ও সংঘর্ষপূর্ণ। বহু খেলোয়াড় আহত হন। স্পেনের কিংবদন্তি গোলরক্ষক রিকার্ডো জামুরা গুরুতর চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। রিপ্লে ম্যাচে ইতালি 1-0 গোলে জয় পায়। তবে ম্যাচের রেফারি রেনে মার্সেন্টের একাধিক সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ ওঠে। বিতর্ক এতটাই বাড়ে যে দেশে ফেরার পর সুইস ফুটবল ফেডারেশন তাকে সাময়িক বরখাস্ত করে। পরে গুজব ছড়িয়ে পড়ে যে ম্যাচের আগের রাতে মুসোলিনি নাকি রেফারির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সত্য মিথ্যা যাই হোক, এই ঘটনাগুলো 1934 সালের বিশ্বকাপকে আজও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাখে। শেষ পর্যন্ত ইতালি বিশ্বকাপে জিতে যায়। মুসোলিনি এই জয়কে নিজের রাজনৈতিক বিজয় হিসেবে উপস্থাপন করেন। দেশের জনগণের কাছে প্রচার করা হয় ফ্যাসিবাদী শাসনের কারণে ইতালি বিশ্বের সেরা। 4 বছর পর 1938 সালের বিশ্বকাপেও একই দৃশ্য দেখা যায়। ফ্রান্সে গ্যালারি থেকে যখন ফ্যাসিবাদ বিরোধী শীষ শোনা যাচ্ছিল, তখন ইতালির খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে ফ্যাসিস্ট স্যালুট দেন। এমনকি কোয়ার্টার ফাইনালে ইতালি ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে কালো জার্সি পরে মাঠে নামে, যা ছিল মুসোলিনির ব্ল্যাক শার্ট বাহিনীর প্রতীকী রং। সেই বিশ্বকাপেও ইতালি চ্যাম্পিয়ন হয়। ফুটবল ইতিহাসে বেনিতো মুসোলিনির নাম তাই শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং এমন একজন শাসক হিসেবে স্মরণ করা হয় যিনি ফুটবলকে ব্যবহার করেছিলেন ক্ষমতা, প্রচারণা এবং জাতীয়তাবাদের অস্ত্র হিসেবে। 1934 সালের বিশ্বকাপ আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো ফুটবল শুধু খেলা নয়, এটি রাজনীতি, ক্ষমতা এবং ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিবিরে অথবা মুরিরে বিশ্বকাপকে প্রথম ক্ষমতার বার্তা দেওয়ার মঞ্চ বানিয়েছিলেন মুসোলিনি। অধুনা ডোনাল্ড ট্রাম্পকে তার 21 শতাব্দীর সংস্করণ মনে হতে পারে কারও। তবে বর্তমান পৃথিবীতে আন্তর্জাতিক প্রচার মাধ্যম আরও শক্তিশালী হওয়া, কূটনীতির গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পাওয়ার জন্য ট্রাম্প হয়তো সরাসরি এই পর্যায়ে আগ্রাসী হতে পারবেন না।
আর একটা কারণ এই যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বিলক্ষণ জানেন সামরিক শক্তি আর অর্থনীতিতে তার দেশ যতই এগিয়ে থাকুক না কেন ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলার কথা তার উগ্র জাতীয়তাবাদী অন্ধ অনুগামীরাও দুঃস্বপ্নে ভাবতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করে জানান আপনার মতে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপ কোনটি।